টুমলিংয়ে সকালটা বেশ ভালো কাটলো। স্লিপিং বুদ্ধ দেখা পেলাম, মেঘের খেলা দেখলাম। এবার আমরা এগিয়ে চললাম সান্দাকফুর উদ্দেশ্যে, আমাদের এবারের ট্যুরের তৃতীয় এবং শেষ গন্তব্য। ছ কিলোমিটার চড়াই উতরাইয়ের পর আরেকটি ছোট পাহাড়ি গ্রাম চোখে পড়ল, গৈরিবাস। সমুদ্রপৃষ্ঠ থেকে 2500 মিটার উচ্চতায়। এখানে বেশ অনেকগুলো হোমস্টে আছে এবং এখানেও একটা চেকপোস্ট আছে। গতকাল মানেভঞ্জং থেকে গাড়ি জার্নি শুরু করার পর এখনও পর্যন্ত 4-5টা চেকপোস্টের সম্মুখীন হতে হয়েছে। অবশ্য চেকপোস্টে সেরকম বিশেষ কিছু চেক করে না, সঙ্গে যে কোনো একজনের একটি পরিচয়পত্রের জেরক্স রাখলেই যথেষ্ট। গৈরিবাস থেকে রাস্তা অত্যন্ত সুন্দর, ছোট ছোট পাথরের ব্লক বসানো রাস্তাটা এগিয়ে চলেছে। মনেই হচ্ছে না আমরা সান্দাকফুয়ের রাস্তায় আছি। এই রাস্তাটা সম্ভবত কালীপোখরি অবধি বেশ ভালো করেছে, দেখা যাক। হ্যাঁ, আরেকটা বিষয়, আমরা যখন টুমলিং থেকে রওনা দিলাম শুরুতেই আমাদের একটা চেকপোস্ট পড়ল, যেখানে আমাদের এন্ট্রি ফি দিতে হলো 200 টাকা করে প্রত্যেকের জন্য, এবং শুধু গাড়ির জন্য দিতে হলো 480 টাকা। যদি কেউ মানেভঞ্জং থেকে সোজা সান্দাকফু চলে আসে দিনের দিন, তাহলে সেক্ষেত্রে তাদেরকে মানেভঞ্জংয়ের চেকপোস্টেই 200 টাকা করে এই টিকিটটা কাটতে হবে। কালীপোখরি পৌঁছানোর বেশ খানিকটা আগেই ভালো রাস্তা শেষ হয়ে গেল। শুরু হলো পাথর আর মাটির এবড়ো খেবড়ো রাস্তা। এখান থেকেই খুব সাবধানে এগিয়ে চলল 7 দশকের বেশি পুরনো এই ল্যান্ড রোভার। গৈরিবাস থেকে আরও 6 কিলোমিটার এগোনোর পর পৌঁছালাম কালীপোখরি, বা অনেকে বলে কালাপোখরি। 3186 মিটার উচ্চতা এই জায়গার। এখানে অনেকগুলো হোমস্টে আছে। যারা ট্রেকিং করে তারা এই জায়গাটায় বেশিরভাগই পছন্দ করে রাত কাটাতে, কারণ এখান থেকে পরের দিন খুব সহজে সান্দাকফু পৌঁছে যাওয়া যায়। কালীপোখরি বা কালাপোখরি আসলে একটা নেপালি শব্দ, যার অর্থ হলো ব্ল্যাক লেক বা ডার্ক লেক। অনেকে মনে করেন কালো জল থেকে এই শব্দটা এসেছে। আসলে তা নয়, এখানকার জল বেশ পরিচ্ছন্ন এবং এখানে পাহাড়ের ছায়া পড়ে। এখানকার মানুষরা এই জলকে খুবই পবিত্র মনে করেন। অনেকে মনে করে এখানে জলের তলায় কালনাগ বাস করে, সেখান থেকে কালাপোখরি শব্দটা এসেছে। নাম যাই হোক না কেন, এখানকার প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত সুন্দর।
এই রাস্তাটি ভারত নেপাল সীমান্তের একটা বর্ডার। ডান দিকে ভারত আর বাঁ দিকে নেপাল। এই একটা থাকার জায়গা আছে এখানে। এমনিতে এখানে হোমস্টে খুবই কম। কালীপোখরি লেক থেকে একটু এগিয়ে আসার পরে বেশ কয়েকটা হোমস্টে চোখে পড়ল। লেকের পাশে সেইভাবে অত হোমস্টে নেই, তাই যদি কাউকে লেকের পাশে থাকতে হয়, রাত্রে লেকের জলে চাঁদের আলো দেখতে ইচ্ছা হয় বা দিনের বেলায় লেকের জলে সানরাইজ দেখতে ইচ্ছা হয়, তাহলে তাদেরকে লেকের আশেপাশে কোনো হোমস্টেতে অবশ্যই থাকতে হবে। পাহাড়কে খুব ভালোবাসতেন স্বামীজি বা তার সবচেয়ে বিখ্যাত শিষ্যা নিবেদিতা। স্বামীজির মৃত্যুর পরেও একাধিকবার পাহাড়ে এসেছেন নিবেদিতা, কাটিয়েছেন বেশ অনেক দিন। তার শেষ সফরে তিনি ইচ্ছে প্রকাশ করেছিলেন সান্দাকফু যাওয়ার। সঙ্গী হিসেবে পেয়েছিলেন জগদীশচন্দ্র আর তার স্ত্রী অবলা বসুকে। তখন গাড়িতে যাওয়া যেত না, ঘোড়ায় চেপে পাড়ি দেওয়াই ছিল একমাত্র উপায়। কিন্তু নিবেদিতার ভাগ্য খারাপ। যাওয়ার আগের দিনেই তার জ্বর এলো, সঙ্গে রক্ত আমাশা। যাওয়া বাতিল করতে হলো অবশেষে। আর সেবারেই দিন কয়েক পর অক্টোবরের 13 তারিখ সকালবেলা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন নিবেদিতা। পাহাড়কে যিনি খুব ভালোবাসতেন, সেই পাহাড়ের কোলেই ঘুমিয়ে রইলেন চিরকালের মতো। কেমন লাগছে? ভেতর থেকে মনে হচ্ছে যেন যে নাড়ি ভুড়িগুলো আছে না, সব চটকে একটা জায়গায় সুপ্ত হয়ে যাচ্ছে, বুঝলে? মনে হচ্ছে না ইধার কামাল ইধার যা রা আর ইধার কামাল ইধার আ রা। ভেতরে ঘন্ট হয়ে যাচ্ছে একদম। আমার মাথা দরুনে নেই বোঝা যাচ্ছে। তবে আমি সব থেকে ভালো বসে আছি। ও পিঠা লাগছে, ও পিঠে লাগছে। ওখান থেকে ক্যামেরা গলে যাবে কিন্তু। কি করে সামনে আসতেছে বুঝতে সব শুদ্ধ টেনে পারে, আমি কি করবো? একটু দে ভাই, একটা ব্যাটারি দে। তুই বল আমাদেরকে বেঁধে ড্রাইভার বল আমাদেরকে বেঁধে দিতে ভালো করে। নবপল্লবের ছোঁয়া। যদি অনেক দূরে আছি, গাছগুলো কত কালার দেখো, 3-4 রকমের গাছের পাতার কালার, অনেক রকম দারুণ লাগছে দেখতে।
কালীপুখরি থেকে যারা ট্রেকিং করে এই রাস্তায় আসেন তারা ওই যে দূরে দেখা যাচ্ছে সিঁড়ি, ওই সিঁড়ি ভেঙে তারা উপরে আসেন। বেশ শর্টকাট রাস্তা, কিন্তু যথেষ্ট কঠিন কাজ এতগুলো সিঁড়ি ভেঙে উপরে উঠে আসা। প্রায় 1.5 ঘন্টা পাথরে এবড়োখেবড়ো রাস্তায় চলতে চলতে আমরা পৌঁছে গেলাম সান্দাকফু, যাকে নেপালি ভাষায় বলে সান্দাকপুর। খাদের পাশ দিয়ে যাওয়ার সময় স্বাভাবিক একটা ভয়, গাড়ি বারবার এদিক ওদিক হয়ে যাওয়া, সব কিছু সত্ত্বেও আমরা জার্নিটা ভীষণ উপভোগ করলাম। হ্যাঁ, তো আমি বলছি মূর্তি বসে আছে। এখানে আমরা থাকবো সানরাইজ হোমস্টেতে। এই হোমস্টে সব থেকে উঁচুতে অবস্থান করছে, অর্থাৎ আমরা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের সর্বোচ্চ ছাদ থেকে কাল সকালে সূর্যোদয় উপভোগ করতে চলেছি। আকাশ পুরো মেঘে ঢাকা, স্লিপিং বুথ এখন দেখা যাচ্ছে না, জানি না পরে কি হবে। আমরা এবার হোমস্টেতে চেক ইন করব। সানরাইজ হোমস্টের এটা আরেকটা বিল্ডিং, পুরনো বিল্ডিং। এখানে থাকা হবে। এদের অ্যাটাচ বাথরুম নেই, এখানে একটা আছে শেয়ার টয়লেট ভিতরে। এখানে একটা কমন টয়লেট, একটা রুম আছে। বেশ বড় রুম। लंच करने का टाइम भाई कितना हो चुका है? लंच 7 জন থাকতে পারবে এখানে। कितने बजे तक आपको? 5 बजे तक मिलेगा, उसके बाद থাকা খাওয়া মিলিয়ে 5 बजे तक 1500 টাকা। हम जाएंगे 5 बजे तक, इस टाइम में টিভিও আছে। আগের বার ছিল না জায়গার নাম সান্দাকফু পুরোটা পুর হয়ে গেছে, করে দিয়েছে লাস্টে। আর ওই 8টাকে এইচ করে দিয়ে পুর করে দিয়েছে। 8টাকে এইচ করার কথা ছিল, ওটাকে ইয়াক স্পেশাল ইয়াকের কি পাওয়া যায় ভাই? ইয়াকের মাংস। সান্দাকফু থেকে আরও 2 কিলোমিটার এগিয়ে গেলে একটি জায়গা পড়ে যার নাম আল। এখান থেকে সানসেট খুব ভালো দেখা যায়। কয়েকটা হোমস্টে আছে এবং এই পথে যদি আরও 20 কিলোমিটার এগিয়ে যাওয়া যায় তাহলে পড়বে ফালুট। ফালুট থেকে কাঞ্চনজঙ্ঘা এবং স্লিপিং বুদ্ধ সব থেকে কাছে দেখা যায়। ফালুট থেকে স্লিপিং বুদ্ধের ডিস্টেন্স 48 কিলোমিটার এবং সেই নিয়ে আমাদের একটা ভিডিও আছে। আমরা এর আগে ট্রেকিং করে গোর্খে থেকে ফালুটে পৌঁছেছিলাম। আমার এক বন্ধুর ভিডিওর লিঙ্ক আমি উপরে দিয়ে দিলাম এবং ডেসক্রিপশানেও দিয়ে দিলাম। যদি কারো হাঁটতে অসুবিধা হয়, যে গাড়িতে সান্দাকফু এলাম সেই গাড়িকে 1000 টাকা দিলে আল পর্যন্ত ঘুরিয়ে আবার নিয়ে যায়। এখানকার আরেকটা জনপ্রিয় হোমস্টে শেরপা চ্যালেট। ঠান্ডা ভীষণ জাঁকিয়ে পড়েছে আর সেই সঙ্গে মেঘ। মানুষজন নিজেদেরকে একটু গরম রাখতে আগুন পোয়াচ্ছে আর গানও চলছে সেইভাবে। যদিও এই পরিবেশে এত জোরে জোরে গান খুব একটা উচিত নয়।
মেঘের জন্য আকাশের ছবির আজ আর কোনো সম্ভাবনা নেই, তাই আমরা এখন খেতে চলে যাব। পূর্ব দিকে সূর্যিমামা উঠে পড়লেও উত্তর দিকে ঘুমন্ত বুদ্ধ এখনও মেঘের চাদর গায়ে মেখে আছেন। খুব সামান্য কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে বটে। সানরাইজ হোমস্টের ছাদ থেকে চারপাশের ভিউ খুব ভালোভাবে দেখা যায়। আকাশ পরিষ্কার থাকলে এভারেস্ট, মাকালু, কাঞ্চনজঙ্ঘা সবই দেখা যায়। এখন সকাল 8টা বাজে। আমরা ব্রেকফাস্ট করে নিলাম। আকাশ একটু পরিষ্কার, এখন স্লিপিং বুদ্ধ দেখা যাচ্ছে, যদিও গতকাল টুমলিংয়ে যা দেখেছি সেই তুলনায় কিছুই না। এখান থেকে আমরা সোজা চলে যাব মানেভঞ্জন এবং সেখান থেকে আজই পৌঁছে যাব শিলিগুড়ি।